রেডিওটা বাজছে সুরে, গল্প আসছে শনিবার ঘুরে। নমস্কার, আমরা গল্পের রেডিও। বিভিন্ন স্বাদের গল্পের সম্ভার নিয়ে আমরা আসি প্রতি শনিবার। আজ আপনাদের জন্য সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কাকাবাবু বনাম মূর্তিচোর। সুনীল গঙ্গোপাধ্যায় বাংলা সাহিত্যে একজন প্রজ্বলিত নক্ষত্র। তার জন্ম 1934 সালে 7ই সেপ্টেম্বর, মৃত্যু 2012 সালের 23শে অক্টোবর। তিনি আমাদের জন্য উপহার দিয়েছেন উপন্যাস, কবিতা এবং অবিস্মরণীয় গল্প। সেই সময় প্রথম আলো, পূর্ব পশ্চিম তার বিখ্যাত লেখাগুলির মধ্যে অন্যতম। নীললোহি ছদ্মনামে লিখেও তিনি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। তিনি সাহিত্য একাডেমি, আনন্দ পুরস্কারের সঙ্গে তিনি নানা পুরস্কারে সম্মানিত হয়েছেন। কাকাবাবু বনাম মূর্তিচোর এই গল্পটি আমরা নিয়েছি সুনীল গঙ্গোপাধ্যায় রচিত 25টি সেরা রহস্য এই বইটি থেকে। আজকের গল্প পাঠে অয়ন, গল্পের সূত্রধারা আমি কৃষ্ণ। শুরু হচ্ছে কাকাবাবু বনাম মূর্তিচোর। জঙ্গলের মধ্যে দিয়ে সরু একটা রাস্তা, দুপাশে গাছপালা ঝুঁকে ঝুঁকে আছে। হাত দিয়ে সরিয়ে সরিয়ে এগোতে হয়। সন্ধ্যা হয়ে এসছে, এখনো আলো আছে আকাশে একটু। এই আকাশের একদিকটা লাল রং আর অন্য দিকটা ধূসর। জঙ্গলের মধ্যে যেন একটা আলোর ছায়ার জাফরি কাটা। কত রকম পাখির ডাক শোনা যায় এখন। সব পাখি বাসায় ফিরছে। পাখিদের কিচিরমিচির শোনা যায়, কিন্তু তাদের দেখা যায় না। মাথার ওপর দিয়ে উড়ে যাচ্ছে এক ঝাঁক পথ। বনমালী নামে লোকটি আর সন্তু আগে আগে যাচ্ছে। বনমালীর দেহ রোগা, লম্বা চেহারা, পরনে রয়েছে ধুতি ও ফতুয়া, আর মাথায় ঝাঁকড়া চুল, কিন্তু মুখে দাড়িগোপ কিছুই নেই। চোখ দুটি সরু মতো, সে যেন বারবার এদিক আর ওদিক তাকায়। সন্তু পরে আছে প্যান্ট শার্ট আর নীল সোয়েটার। কারণ কি, বাতাসে হালকা হালকা শীত ভাব রয়েছে। আচ্ছা, ফতুয়া পরা বনমালীর কি শীতফিট কিছু লাগে না নাকি? এবার কাকাবাবুর কথায় আসি। কাকাবাবু পরে আছেন প্যান্টের ওপর একটা লম্বা কোট। দুই বগলে স্ক্র্যাচ নিয়ে তার হাঁটতে খুবই অসুবিধা হচ্ছে এই জঙ্গলের মধ্যে। কারণ কি, লতা পাতা জড়িয়ে যাচ্ছে মাঝে মধ্যে। হঠাৎ এক জায়গায় সন্তু থমকে দাঁড়িয়ে গেল এবং একটা গাছের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, ওই থোকা থোকা লাল ফুলগুলো কি ফুল? বনমালী সেদিকে তাকিয়ে বলল, কি জানি। সেই ফুলের নাম সে জানে না। ফুল দেখার উৎসাহ তার নেই। পেছন থেকে কাকাবাবু বলে উঠলেন, রঙ্গন। ঠিক এরপর কাকাবাবু হঠাৎ খুব জোরে চেঁচিয়ে উঠলেন, সন্তু, মাথা নিচু কর, বসে পড়, বসে পড়। সন্তু এদিক ওদিক তাকিয়ে কিছুই দেখতে পেল না। কাকাবাবু কেন ও কথা বলছেন তাও সে বুঝতে পারল না। কাকাবাবু তার হাতের স্ক্র্যাচটা তুলে খুব জোরে মারলেন গাছের সরুটা। তখনই বোঝা গেল সেটা গাছের ডাল নয়, সবুজ ডালের মতনই সোজা হয়েছে, এখন মাটিতে পড়ে কিলবিল করছে। সন্তু এবার ভয় পেয়ে এক লাফে সরে গিয়ে বলল, ওরে ওরে বাপরে, সাপ ঠিক আমার মাথার ওপরে ছিল। বনমালী চোখ বড় বড় করে বলল, লাউ ডগা সাপ কামড়ালে আর রক্ষা ছিল না, নির্ঘাত মৃত্যু। কাকাবাবু কিন্তু সাপটাকে আর মারলেন না, স্ক্র্যাচটা দিয়ে ঠেলে সরিয়ে দিলেন এক পাশে। এরপর আপন মনে তিনি বললেন, শীত শেষ হয়নি, এর মধ্যে সাপ বেরিয়ে পড়েছে। খিদের জ্বালায় আর বোধহয় থাকতে পারেনি। লাউডোকা সাপের বিষ নেই, কামড়ালে মানুষ মরবে কেন? অবশ্য অনেকে ভয়েই মরে যায়। সাপ কামড়ালে মানুষ মরে না? সব সাপের কি আর বিষ থাকে? বেশিরভাগ সাপের বিষ থাকে না, কিন্তু ভয় পেতে নেই। ভয় না পেলে খুব বিষাক্ত সাপ কামড়ালেও চিকিৎসা করে বাঁচা যায়। ওহে বনমালী, আর কত দূর? বনমালী বলল, এই তো আর একটুখানি মোটে। তখন থেকেই তো একটুখানি একটুখানি বলছো। ভালো জিনিস পাওয়া যাবে তো? বনমালী জোর দিয়ে বলল, খুব ভালো ভালো জিনিস পাবেন স্যার। আমি কি আর শুধু শুধু আপনাদের এত দূর টেনে আনছি? তবে তবে দাম কিন্তু বেশি পড়বে। যতই দাম পড়ুক তাতে কিছু এসে যায় না, কিন্তু জিনিস পছন্দ হওয়া চাই। পছন্দ না হলে তুমিও পয়সা পাবে না, মনে রেখো কিন্তু। আবার পথ চলা শুরু হলো।
এবার ঝুপঝুপ করে নেমে এলো অন্ধকার। পাখিদের ডাক ধীরে ধীরে থেমে যাচ্ছে। কাকাবাবু তার পকেট থেকে টর্চটা বার করে সন্তুর হাতে দিলেন। সাপটা দেখার পর সেই যে সন্তুর বুক কেঁপে উঠেছিল, এখনও তা থামেনি। সে টর্চের আলো ফেলতেই চারিদিক ভালো করে দেখছে। একটু বাদে পাতলা হয়ে এলো জঙ্গলটা। খানিক দূরে একটা আলো মিটমিট করে জ্বলছে, আর একটু কাছে এগোতেই দেখা গেল ফাঁকা জায়গার মধ্যে একতলা একটা ছোট্ট বাড়ি। এরপর বনমালী বলল, এই তো এসে গেছি। সন্তু বলে উঠল, এরকম জঙ্গলের মধ্যে শুধু একটা বাড়ি রয়েছে, আমার এরকম বাড়িতে থাকতে খুব ইচ্ছে করে। বেশি দিন ভালো লাগবে না রে সন্তু, বড় জোর 7 দিন, তারপরই হাঁপিয়ে উঠবি। বন্ধুদের জন্য প্রাণ ছটপট করবে। বাড়িটার বাইরে দরজার পাশে জ্বলছিল একটি হ্যারিকেন, আর ভেতরের ঘরে রয়েছে একটা জোর আলো। অস্পষ্টভাবে দেখা গেল বাড়িটা আসলে একটা মন্দিরের আড়ালে। সেই মন্দিরের চূড়া অনেকখানি ভাঙা। বনমালী চেঁচিয়ে ডাক শুরু করল, ভবেনদা, ও ভবেনদা। একটা কুকুর ভেতর থেকে ডেকে উঠল ঘেউ ঘেউ করে, খুব জোরে। দরজা খোলা। সেখানে এসে দাঁড়ালো একটা এত বড় কুকুর। ডাক শুনেই মনে হচ্ছিল কুকুরটা বড্ড হিংস্র হয়ে আছে। বনমালী ভয় পেয়ে একটু পিছিয়ে এলো, আবার চেঁচিয়ে বলল, ও ভবেনদা, তোমার কুকুরটা সামলা। এবারে ভেতর থেকে কেউ একজন হাঁক দিল। বনমালী বলল, ভবেনদা, আমি বনমালী গো, মালদার বনমালী নস্কর। তোমার সঙ্গে কাজের কথা আছে। ভেতর থেকে কেউ একজন ভোলা ভোলা বলে 2-1 বার ডাকা শুরু করলো কুকুরটিকে। কুকুরটি তারপর থেমে গেল। তারপর বেরিয়ে এলো একজন এত লম্বা লোক। তার পরনে ছিল গেরুয়া রঙের লুঙ্গি, আর গায়ে একটা চাদর জড়ানো, এবং হাতে একটা সিগারেট। সে প্রথমে সন্তু আর কাকাবাবুকে দেখতে পায়নি। বনমালীর দিকে তাকিয়ে বলল, কি রে, হঠাৎ এই সময় এলে যে? আমার তো আজকে এখানে থাকার কথা ছিল না। ভালো কিছু জিনিসের খবর এনেছিস? বনমালী আমতা আমতা করে বলে উঠল, এই একজন সাহেবকে এনেছি। ভবেন চমকে উঠে বলল, কে? কাকে এনেছিস? কাকাবাবু সামনে এগিয়ে এসে বললেন, নমস্কার, আমি সাহেব টাইপ নই, আমি একজন বাঙালি। আমার নাম রাজা রায়চৌধুরী, আর এই আমার ভাইপো সন্তু। আমি পাথরের মূর্তি জমাতে ভালোবাসি। নানা জায়গায় ঘুরে ঘুরে মূর্তি জোগাড় করি। শুনেছি আপনার কাছে কিছু মূর্তি পাওয়া যেতে পারে। ভবেন ভুরু কুচকে বলল, আমার কাছে? আমি মূর্তি কোথায় পাবো? কি রে বনমালী, তুই কি বলেছিস? ইনি ভালো দাম দেবেন বলেছে। কুকুরটা কাকাবাবুর কাছে এসে ঘুরে ঘুরে গোঁকো গর্জন করছে। কাকাবাবুর কাছে স্ক্রাচ থাকে বলেই সব জায়গায় কুকুররা তাকে অপছন্দ করে। কাকাবাবু বললেন, ভবেনবাবু, আপনার কুকুরটাকে আগে বাঁধুন, না হলে ভালো করে কথা বলা যাবে না। এত দূর থেকে এলাম, বাড়ির মধ্যে বসতে বলবেন না? আর তো কোনো কথা নেই। আপনারা কেন এসেছেন জানি না, আমার কাছে মূর্তি টুর্তি নেই। সন্তু বলল, আমার খুব তেষ্টা পেয়েছে, 1 গ্লাস জল পেতে পারি? ঠিক আছে, ভেতরে আসুন, আমি ভোলাকে সরাচ্ছি। আয় ভোলা, আয় আয় আয়। ঘরের ভেতরটা বেশ ঝকঝকে পরিষ্কার। একটা খাট পাতা রয়েছে, বসবার জন্য কয়েকটি মোড়া। দেওয়ালে ঝুলছে বাঘের একটি ছাল। ভবেন গেরুয়া পরে থাকলেও তার ভাবভঙ্গি মোটেই সাধুর মতো নয়। কুকুরটাকে অন্য জায়গায় বেঁধে সে সন্তুকে 1 গ্লাস জল এনে দিল। সন্তু চুমুক দিতে দিতে বলল, সেই সাপটাকে দেখার পর থেকেই বাবারে আমার গলা শুকিয়ে এসেছিল। তারপর কাকাবাবু বলে উঠলেন, ভবেনবাবু, আপনি তো বেশ নিরিবিলিতে থাকেন। জঙ্গলের মধ্য দিয়ে অনেকটা আসতে হয়, পায়ে হেঁটে ছাড়া এখানে আসার অন্য উপায় নেই, তাই না? শুকনো গলায় ভবেন বলে উঠল, আগে কাজের কথা হোক। দেখুন মশাই, আমি মূর্তি বিক্রি করি ঠিকই, কিন্তু আমার কাছে 200-500 টাকার কম দামি জিনিস পাবেন না। সবচেয়ে কম দামেরটা 10,000, আরও দামি আছে 50,000, 2 লাখ, 5 লাখ। যদি কম দামি জিনিসের খোঁজে এসে থাকেন তাহলে আমার সময় নষ্ট করে লাভ নেই। সে কি, জিনিস দেখার আগেই দামের কথা? আমাদের দেখে বুঝি মনে হয় আমরা সস্তার খদ্দের? আমার একটা তেলের কল আছে, ভগবানের আশীর্বাদে টাকা পয়সার অভাব নেই। ভালো মূর্তি পেলে যত দাম লাগে দেব।
ক্যাশ টাকা এনেছেন? আমি চেক টেক নিই না। কাকাবাবু কোটের পকেটে থাবড়া মেরে বললেন, আছে, টাকাও সঙ্গে আছে। আমিও নগদ কারবারে বিশ্বাস করি। সন্তু আবার আবদারের সুরে বলল, আমার একটা সরস্বতীর মূর্তি চাই, আর একটা গণেশ। ভবেন এ ঘর থেকে একটা হ্যাজাক বাতি নিয়ে এলো এবং বলল, আসুন আমার সঙ্গে। ঘরের পেছন দিকে একটা চাতাল, তার পাশেই সেই ভাঙা মন্দির। ওরা সবাই মন্দিরের মধ্যে এলো। মন্দিরের ছাত্রা একেবারে ভেঙে গেছে এবং সেখানে গজিয়েছে বটগাছের চাল, কিন্তু এখনও শিবলিঙ্গটি ভালোভাবে অক্ষত রয়েছে। শুকনো শুকনো ফুল বেলপাতাও ছড়ানো রয়েছে। মনে হয় যেন মাঝে মাঝে এখানে পুজো হয়। ভবেন শিবলিঙ্গর সামনে হাঁটু ঘেড়ে বসে প্রথম প্রণাম করে, তারপর সেই শিবলিঙ্গ ধরে খুব জোরে ঠেলা দিতেই সেটা সরে গেল। সেখানে দেখা গেল একটা অন্ধকার গর্ত। সেই গর্তের মধ্যে হাত ঢুকিয়ে একটা মূর্তি তুলে আনলো ভবন। কাকাবাবু সেটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলেন। প্রায় 1 হাত লম্বা একটা বিষ্ণু মূর্তি, কালো পাথরের তৈরি। ভবেন বলল, এটার বয়স 550 বছর, দাম পড়বে 18,000। তারপর কাকাবাবু বলে উঠল, বাহ বাহ, খুব সুন্দর, খুব চমৎকার। দেখি আর কি আছে। ভবেন আরও একটা মূর্তি তুলল। এটা একটা গণেশের, পাথরের নয়, মনে হলো যেন পেতলের। তারপর ভবেন বলল, এটা পঞ্চধাতুর তৈরি বিষ্ণুপুরের গণেশ, 300 বছরের পুরনো। এটার দাম পড়বে 12,000। ওটা আমি নেব, ওটা আমার চাই। কাকাবাবু বললেন, নিবি নিবি, আগে দরদাম ঠিক হোক। আর কি আছে দেখি। ভবেন এরপর আরও 7টা মূর্তি বের করলো, বেশিরভাগই নারায়ণের। একটা রাধাকৃষ্ণের এবং একটা দুর্গারও রয়েছে। কাকাবাবু সব কটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখে বললেন, বাহ বাহ, কি সুন্দর, কি চমৎকার। আর নেই? মদন মোহনের মূর্তিটা নেই? ভবেন একটা নারায়ণের মূর্তি দেখিয়ে বলল, এটাই তো মদন মোহন। এটা তো বিষ্ণুপুরের। কুচবিহারের মদন মোহন নেই? আমার কাছে আর কিছু নেই। কাকাবাবু হতাশ হয়ে বললেন, যা, তাহলে আর কি হবে। আর একটাও যে আমার পছন্দ হলো না ভবেন বাবু। এতগুলো দেখালাম, একটাও পছন্দ হলো না? কাকাবাবু দুদিকে মাথা নেড়ে বললেন, না, একটাও না। কি করে পছন্দ হবে? গণেশের মূর্তিটা পঞ্চধাতুর বললেন, ওটা আসলে পেতলের, পূর্ণও নয়, নকল। পাথরের মূর্তিগুলো বড় জোর 50-60 বছরের পুরনো। আর ওই যে বিষ্ণু মূর্তিটা, এটা একেবারে আসল আর পুরনো। এটা বিষ্ণুপুর মন্দির থেকে চোরাই জিনিস, ওটাও আমার চাই না। কুচবিহারের মদন মোহনের মূর্তিটা পেলে যত দাম লাগে তাতেই রাজি। সেই মূর্তিটা কোথায়? ভবেন এবারে চোখ শুরু করে কাকাবাবুর দিকে একটুক্ষণ তাকিয়ে রইল। তারপর হিংস্র গলায় বলে উঠল, তুমি আমার সঙ্গে ধোঁকাবাজি করতে এসেছো? তুমি পুলিশের লোক? কাকাবাবু নিরীহভাবে বললেন, না না, আমি পুলিশের লোক নই। মদন মোহনের মূর্তিটা বার কর, তার জন্য যত টাকা চাও দেব। বনমালী এতক্ষণ চুপ করেছিল, এবার চেঁচিয়ে বলল, ভবেনদা, আমি এখানে আসতে চাইনি। এই লোকটা আমাকে ভয় দেখিয়ে জোর করে এনেছে। বিশ্বাস করো, আমি ইচ্ছে করে আনিনি। তুই ও খোকাটাকে জাপটে ধরতো, আমি এই বুড়োটাকে ধরছি। আমার সঙ্গে চালাকি করতে এসেছে। বনমালী সন্তুকে দুহাত জড়িয়ে চেপে ধরল, কিন্তু সে সন্তুকে চেনে না। সন্তু সঙ্গে সঙ্গে জুজুৎসুর প্যাচে উল্টে তাকে ফেলে দিল মাটিতে দাঁড়ান করে। দেয়ালে বনমালীর মাথা ঠুকে গেল, খুব জোরে লাগলো। সন্তু দুহাতের ধুলো ছেড়ে বলল, একটুও গায়ের জোর নেই। ভাবেন তার পেছনের দেয়ালে ঝোলানো একটা মস্ত বড় খাড়া তুলে নিয়ে কাকাবাবুকে বলল, বাহ, খাঁড়াটাও তো বেশ পুরনো মনে হচ্ছে। দেখি দেখি দাও, ওটার দাম কত পড়বে? আমার সঙ্গে চালাকি করতে এসো না, এক কোপে মুন্ডু উড়িয়ে দেব। সঙ্গে টাকা পয়সা কি আছে পার করো তো বুড়ো। এই, আমাকে বুড়ো বুড়ো বলবে না। আমি খোঁড়া হতে পারি, কিন্তু বুড়ো নই। তোমার থেকে আমার গায়ের জোর বেশি। খালি হাতে লড়াই করার সাহস আছে তোমার? ভবেন এবার খাড়া দিয়ে কাকাবাবুর মাথায় একটা কূপ মারতে যেতেই কাকাবাবু পকেট থেকে একটা রিভলভার বের করল। বকুনির সুরে বললেন, তুমি এত বোকা কেন ভবেন? আমাকে মারতে আসছিলে? জানো না মানুষ খুন করলে ফাঁসি হয়? আমার হাতে এটা কি দেখেছো?
খাঁড়া দিয়ে কি আর বন্দুক পিস্তলের সঙ্গে লড়াই করা যায়? খাঁড়াটা নামিয়ে রেখে আমার কথা মন দিয়ে শোনো। ভবেন এবার ভয় পেয়ে কাঁচুমাচু করে বলল, পুলিশ! না, আমি পুলিশ নই। খোঁড়া পুলিশ তুমি দেখেছো কখনো? পুলিশ কি কখনো তার ভাইপোকে সঙ্গে নিয়ে ঘোরে? মদনমোহনের মূর্তিটা কোথায়? কুচবিহার মন্দির থেকে যেটা চুরি গেছে, বড় জাগ্রত দেবতা, সেটা ওই মন্দিরে আবার ফেরত দিতে হবে। সে মূর্তি আমার কাছে নেই। সে মূর্তি সম্বন্ধে আমি কিছুই জানি না। বেশ চোরাই মূর্তির ব্যবসা ফেঁদেছ। ভাঙা মন্দিরে সাধু সেজে থাকো। পুলিশ এতখানি জঙ্গলের মধ্যে সচরাচর আসে না, এলেও শিবলিঙ্গ সরিয়ে দেখবে না, শিবলিঙ্গের গায়ে হাতই দেবে না। পুলিশও তো ঠাকুর দেবতায় ভয় পায় না। শোনো, তোমার সামনে দুটো পথ আছে। হয় তোমাকে আমি এখনই পুলিশের কাছে নিয়ে গিয়ে ধরিয়ে দেব, তুমি চোরাই মাল রাখো আর আমাকে খুন করতে চেয়েছিলে, দুটোই বড় অপরাধ। তবে তুমি যদি কুচবিহারের মদনমোহনের মূর্তিটা আমাকে ফেরত দাও, তাহলে তোমাকে আমি আপাতত ছেড়ে দিতে পারি। ভবেন আড়ষ্ট গলায় বলল, সে মূর্তি আমার কাছে নেই। ফের মিথ্যে কথা? আপনার পা ছুঁয়ে বলতে পারি স্যার, মিথ্যে নয়, আমার কাছে নেই। কার কাছে আছে? আমি জানি না। কাকাবাবু একটা দীর্ঘশ্বাস ফেললেন। তাহলে চলো থানায়, 10টি বছর জেলের ঘানি ঘোরাবো। ওহে বনমালী, তোমাকেও ছাড়বো না, তুমিও জেল খাটবে। বনমালী কাঁদো কাঁদো হয়ে বলল, আমি আমি কিছু করিনি স্যার, আপনাদের পথ থেকে এনেছি। তুমি সন্তুকে জাপটে ধরেছিলে, আমাদের কাছ থেকে টাকা পয়সা কেড়ে নেবার মতলব করেছিলে। এখন চলো। হঠাৎ কাকাবাবু ঘুরে দাঁড়িয়ে ভবনের গালে এক জোরে একটা চড় মারলেন। সে মাথা ঘুরে পড়ে গেল। তারপর কাকাবাবু বললেন, আমার দিকে যে অস্ত্র তোলে তাকে আমি নিজের হাতে শাস্তি না দিয়ে ছাড়ি না। আমাকে বুড়ো বলেছিলে না? এখন দেখলে আমার হাতের জোর। ভবেন গোল গোল চোখে একটুখানি তাকিয়ে রইল কাকাবাবুর দিকে। সে এত অবাক হয়ে গিয়েছিল যে আর কথাই বলতে পারছে না। একটু পরে ফিসফিস করে বলে উঠল ভবেন, স্যার, যদি আমি আপনাকে বগলুর ডেরা চিনিয়ে দিই তাহলে আমাকে ছেড়ে দেবেন? বনমালী ভয় পেয়ে বলে উঠল, ওরে সর্বনাশ! কাকাবাবু ওকে জিজ্ঞেস করলেন, এই ভগলু বুঝি মদনমোহনের মূর্তি চুরি করেছে? তারপর ভবেন বলল, সে চুরি করেনি। ভালো ভালো মূর্তি বগলুর কাছে জমা হয়, সেগুলো সে চোরাপথে বিলেতে পাঠায়, অনেক টাকা দাম পায়। বগলু অতি সাংঘাতিক লোক। সে যদি টের পায় যে আমরা তার নাম বলে দিয়েছি, তাহলে সে আমাদের খুন করে ফেলবে। তার হাতে অনেক গুন্ডা আছে। আমি দূর থেকে তার বাড়িটা দেখিয়ে দিতে পারি, তারপরে আমি সেখানে আর থাকবো না। কাকাবাবু হেসে বললেন, তোমায় আমি বিশ্বাস করব কি করে? তুমি দূর থেকে কার না কার বাড়ি দেখিয়ে সরে পড়বে আর আমি তাই মেনে নেব? তোমার মতন লোকেদের মিথ্যে কথা বলতে বাঁধে না। এই সন্তু, ক্যামেরা বের কর। সন্তু অমনি পকেট থেকে একটা ছোট ক্যামেরা বের করল, ফটাফট করে ছবি তুলতে লাগলো। তারপর কাকাবাবু বলে উঠলেন, ভবেন, তোমার আর তোমার এই চোরাই মালের আস্তানার ছবি তোলা রইল আমাদের কাছে। এই ছবি পুলিশের কাছে দিলেই ধরা পড়ে যাবে তুমি। বনমালীও পালাতে পারবে না। এবার চলো দেখি কোথায় থাকে ভগলু। সেখান থেকে বেরিয়ে এসে একেবারে সামনে সামনে চলতে শুরু করলো সন্তু, তারপর বনমালী, তারপর ভবেন, এবং পেছনে রয়েছে কাকাবাবু। তিনি রিভলভারটা পকেটে রেখে দিলেন, শুধু একবার বললেন, ভবেন, মাঝপথে পালাবার চেষ্টা করলে কিন্তু তোমার একটা পা জন্মের মতো খোঁড়া হয়ে যাবে। তখন আমায় দোষ দিও না। আমার হাতের টিপ কিন্তু খুব ভালো, এক একটা গুলিতে তোমার এক একটা পা খোঁড়া হয়ে যাবে। জঙ্গলের বাইরে একটা জিপ রাখা রয়েছে। গাড়িটা ছিল কাকাবাবুর। ড্রাইভার ঘুমিয়ে পড়েছিল। সবাই সেই জিপ গাড়িতে উঠে বসল। সন্তু আর বনমালী পেছনে, ভবেন আর কাকাবাবু ড্রাইভারের পাশে। ভবেনের নির্দেশে গাড়িটা ছুটতে শুরু করলো। কাকাবাবু ভবেনকে জিজ্ঞেস করলো, এই ভগলুর আসল নাম কি? ভবেন বলে উঠল, তা তো জানি না স্যার, সবাই ভগলু ভগলু বলেই ডাকে। ওর একটা থালা বাসনের দোকান আছে, কিন্তু ওর আসল ব্যবসা মূর্তি পাচার করা। ও কি নিজের লোক দিয়ে নানান মন্দির থেকে মূর্তি চুরি করিয়ে আনায়? না স্যার, এই লাইনে অনেক লোক আছে। কোচবিহারের ওই মদনমোহন মূর্তি প্রথম চুরি করে বিষ্ণু দাস। সে পরের দিন 5,000 টাকায় সেটাকে বিক্রি করে দেয় শিলিগুড়ির অজিত সিংকে। অজিত সিং সেটা 15,000 টাকায় বিক্রি করেছে শেঠ সুরজমলকে। পেছন থেকে সন্তু জিজ্ঞেস করল, প্রথম চোরটার নাম বিট্টু দাস, সে কাকে বিক্রি করেছিল? সন্তু ছোট্ট একটা খাতা খুলে নামগুলো লিখে রাখছে।
ভবেন বলল, সেট সুরজমল মূর্তিটা আমার কাছে এনেছিল, কিন্তু দাম চাইলে 35,000 টাকা। অত টাকা আমি দিতে পারিনি, তাই ভগলু নিয়ে নিয়েছে। ও বিলেতে আমেরিকায় পাঠিয়ে লাখ টাকা রোজগার করবে। কাকাবাবু বললেন, একেই বলে চোরে চোরে মাস্তুতো ভাই। তোমরা সবাই সবাইকে চেনো। প্রায় ঘন্টাখানে গাড়ি চলবার পর থামল শ্রীপুর নামে একটা ছোট্ট শহরে। রেল স্টেশনের পাশেই বাজার, আর কিছু দোকানপাট ছাড়া আর কিচ্ছু নেই। বেশ রাত হয়ে গেছে, তবু কয়েকটা দোকান এখনও খোলা আছে। একটা থালা বাসনের দোকানের পাশ দিয়ে যখন জিপ গাড়িটা আস্তে আস্তে যাচ্ছে, তখন ভবেন বলে উঠল, ওই দেখুন স্যার, কাউন্টারে ভগলু বসে আছে, খুব বড় গো। ভগলুর চেহারাটা দেখবার মতো। মাথাতে একটাও চুল নেই, চকচকে টাক, কিন্তু নাকের নিচে শেয়ালের লেজের মতো মোটা উপ, মুখখানা গোল, বেশ হৃষ্টপুষ্ট চেহারা। দোকানে আরও 3-4 লোক রয়েছে, মনে হয় তারা যেন খদ্দের নয়, ভগলুর দলেরই লোক। গাড়িটা বাজার পেরিয়ে যাবার দুখানি পাকা দোতলার বাড়ি চোখে পড়ল। ভবেন বলল, এই প্রথম বাড়িটা ভগলু, আর দ্বিতীয় বাড়িটা ওর ভাইয়ের। দুটোই ভগলুর বাড়ি বলতে পারে। তারপর কাকাবাবু আবার জিজ্ঞেস করলো, চোরাই মূর্তিগুলো ও কোথায় রাখে? তা আমি বলতে পারবো না স্যার, তবে আপনাকে আমি আর একটা খবর দিচ্ছি। কাছেই বাংলাদেশ পাড়া, প্রত্যেক শনিবার সেখান থেকে একটা বড় হাট হয়। সেই হাটের দিনে লোকজনের ভিড়ের মধ্যে ভগলু ভালো ভালো মূর্তি বাংলাদেশে পাচার করে দেয়। ওখান থেকে কিছু জিনিস এদিকে আসে। এই শনিবার যদি নজর রাখেন, তাহলে মূর্তিটি হাতে নাতে ধরে ফেলতে পারেন। মূর্তিটা যদি এর মধ্যেই পাচার করে দিয়ে থাকে? না, দেয়নি। আমাদের কানে তো খবর আসে। আরও বেশি দাম বাড়াবার জন্য ভগলু এখন সেটা আটকে রেখেছে। ঠিক আছে, দেখা যাক। এখানে কোনো হোটেল আছে? রাতটা কাটাতে হবে তো? একটা ছোট হোটেল আছে, কিন্তু সেখানে কি আপনারা থাকতে পারবেন? হাট বাজারের লোকেরা এসে থাকে। খুব থাকতে পারবো, একটা ঘর পেলেই হলো। ভবেন এবার হাত জোর করে বলল, আপনার কাছে দয়া চাইছি স্যার, এবার আমাকে ছেড়ে দিন। ভগলুর লোকজন আমাকে চিনতে পারবে, এখানে দেখলেই সন্দেহ করবে। যখন তখন খুন করতে ওদের আটকায় না। বনমালী কাকুতি মিনতি করে বলল, আমাকেও মুক্তি দিন স্যার, নইলে ভগলু মেরে ফেলবে। তারপর কাকাবাবু বলে উঠলেন, ঠিক আছে, ছেড়ে দিতে পারি, কিন্তু তোমাদেরও এই চোরাই মূর্তির কারবার ছাড়তে হবে। 3 মাস পর এসে আমি আবার খোঁজ নেব। তখনও যদি দেখি তোমরা এইরকম চালিয়ে যাচ্ছ, তাহলে তোমাদের এই ছবি আমি পুলিশকে দিয়ে দেব। এখন যাও, ভাগো। ভবেন আর বনমালী লাফিয়ে জিপ থেকে নেমে দৌড়ে মিলিয়ে গেল অন্ধকারের মধ্যে। হোটেলটা খুবই সাধারণ, কিন্তু নাম তার রয়েছে তাজমহল হোটেল। ঘর ভাড়া 17 টাকা, ভাত ডাল বেগুন ভাজা আর বাটা মাছের ঝোল 9 টাকা। সেই খাবার খেতে বসেই কাকাবাবু ম্যানেজারের সঙ্গে ভাব জমালেন। তিনি বললেন যে সরকারি চাকরি থেকে রিটায়ার করে তিনি নিরিবিলি থাকতে চান এই শ্রীরামপুরে। এই শ্রীরামপুরে তিনি একটা জমি খুঁজতে এসেছেন। পছন্দ হলে এখানেই বাড়ি বানিয়ে থাকবেন তিনি। রাত্রিরে আর কিছু করার নেই, দোতলার ঘরটিতে এসে ওরা দরজা বন্ধ করে শুয়ে পড়ল। তারপর সন্তু বলল, কাকাবাবু, এখানে থানায় তো কোনো খবর দেওয়া হলো না। ভগলুর তো অনেক লোকজন, পুলিশের সাহায্য নিতে হবে নিশ্চয়ই। এখনই থানায় যাব। কেন জানিস? থানাতেও নিশ্চয়ই ভগলুর লোক আছে। ছোট জায়গায় সব জানাজানি হয়ে যায়। আমরা থানায় গেলেই লোক আমাদের সন্দেহ করবে। ভগলুও খবর পেয়ে সাবধান হয়ে যাবে। আগে দেখা যাক না আমরা নিজেরা কি করতে পারি। কাকাবাবু, আরেকটা কথা জিজ্ঞেস করব? কথাটা কাল থেকে আমার মনের মধ্যে খচখচ করছে। কি কথা? বলে ফেল জলদি। ছোটবেলায় একবার মামার বাড়িতে গিয়েছিলাম। সেখানে শিব ঠাকুরের একটা মন্দির ছিল। একদিন মন্দিরের মধ্যে প্রসাদ নিতে গেছি, পুরোহিত মশাই বললেন, এই দেখো দেখো, যেন মূর্তি ছুঁয়ে দিও না, ঠাকুরের মূর্তি ছুঁলে পাপ হয়। সেই কথাই তো সবাই বলে। সন্তু আবার জিজ্ঞেস করলো, তাহলে এই যে লোকগুলো মূর্তি চুরি করছে, ওরাও তো ছুটছে, ওদের পাপ হচ্ছে না? শোন, পাপ হওয়া তো মনের ব্যাপার। এইসব চোর ডাকাতগুলোর কি আর সেরকম মন আছে? ওরা পাপ পুণ্য মানে না। চুরি করা, মানুষ খুন করাও তো মহাপাপ। চোর ডাকাতরা সে কথাও ভাবে না। আর একটা কথা, অনেক ঠাকুরই তো শুনেছি খুব জাগ্রত,
এই যে চোর ডাকাতরা ঠাকুরের মূর্তি চুরি করছে, যেখানে সেখানে ফেলে রাখছে, জাগ্রত ঠাকুর নিজেকে রক্ষা করতে পারেন না? ঠাকুর নিজেই চোরদের শাস্তি দিতে পারেন না? এটাও মনের ব্যাপার, বিশ্বাসের ব্যাপার। এইসব পাথরের বা কাঠের বা মাটির মূর্তি তো শিল্পীরা বানায়। যেমন সুন্দর সুন্দর পুতুল হয়, তারপর মন্দিরে প্রতিষ্ঠা করার পর আমরা সেগুলোকে ঠাকুর মনে করি। শিব, বিষ্ণু, দুর্গা, গণেশ, এদের সকলেরই গল্প আমরা জানি, তাই মূর্তিগুলো দেখলেই আমাদের সেই সব মনে পড়ে। কিন্তু যারা ওসব কাহিনী জানে না, যেমন ধর কোনো বিদেশি এসে যদি এইরকম মূর্তি দেখে, তার কাছে পুতুলই মনে হবে। আর আমাদের মধ্যেও যারা পুজো করে, তারা কেউ শুধুমাত্র নিয়ম রক্ষার জন্য মাথা ঠুকে প্রণাম করে যায়, কেউ বেশি ভক্তি নিয়ে পুজো করে, কেউ বা ভয় ভয় পুজো করে। যার যেমন বিশ্বাস। আর যার বেশি বিশ্বাস, সে মনে করে এই দেবতার মূর্তি মানুষের উপকার করতে পারে, অসুখ সারিয়ে দিতে পারে। ঠাকুরের পুজো ঠিকমতো না করলে মহাবিপদ হতে পারে। সবই বিশ্বাসের ব্যাপার। আসলে কিন্তু মানুষের উপকার কিংবা ক্ষতি করার কোনো ক্ষমতাই কোনো মূর্তির থাকে না। নিজেকেই বাঁচাতে পারেন। চোর ডাকাতদের ভক্তিও নেই, বিশ্বাসও নেই, তাই মূর্তিগুলোকে ওরা পুতুল মনে করে। শুনেছি অনেক চোর ডাকাতও পুজো করে। কাকাবাবু হেসে বললেন, সেটাও একটা মজার ব্যাপার। আগেকার ডাকাতরা কালী পুজো করে তবে বেরোত। ডাকাতি করতে গিয়ে মানুষ খুন করত। যারা মানুষ মারে, অন্যের সম্পত্তি ছিনিয়ে নেয়, কোনো দেবতা কি তাদের সমর্থন করতে পারেন? আজকালও দেখবি যারা খাদ্যে ভেজাল দেয়, জোর চুরি করে, গরিবদের ঠকায়, তারাই আবার বড় বড় মন্দির বানায়, ঢাক ডোল বাজিয়ে পুজো দেয়। সবে মিথ্যে। মানুষকে ভালোবাসাই সবচেয়ে বড় পুণ্যের কাজ, বুঝলি সন্তু? পরদিন সকালে উঠেই কাকাবাবু আর সন্তু হোটেলের একটা বাচ্চা ছেলেকে নিয়ে বেরোল। ছেলেটির নাম ছিল পরাণ। সে সবাইকে ডেকে জানিয়ে দিল এই খোড়াবাবুটি এখানে জমি খুঁজতে এসছেন। জমি দেখবার নাম করে পুরো জায়গাটা ঘুরে দেখা হলো। শ্রীরামপুর জায়গাটা ছিমছামের ওপর বেশি সুন্দর। একটা পাতলা মতো নদী আছে, পাতলা হলেও নদীটি বেশ স্রোত রয়েছে। খানিক দূরে একটা বড় নদী এসে মিশিত হয়েছে। ভগলুর বাড়িটা এই নদীর ধারেই। বাড়িটার পেছন দিকে একটা ঘর রয়েছে, সেটা একেবারে নদীর ওপারেই বলা যায়। পরাণের কাছ থেকে ভগলুর সম্পর্কে আরও খবর পাওয়া গেল। ভগলুকে এখানে সবাই ভয় পায়। সে স্থানীয় লোক নয়, বাইরের কোনো এক জায়গা থেকে এখানে এসে ব্যবসা শুরু করেছে। একটা থালা বাসনের দোকান করেই কি এত বড় লোক হওয়া যায়? কিন্তু সে বড় লোক হয়ে গেল, তা কেউই জানে না কি করে। 4-5 জন গুন্ডার মতো লোক তার সবসময় পাশে থাকে। থানার লোকজনের সঙ্গেও তার ভালোই ভাব রয়েছে। পুলিশেরা প্রায় তার বাড়িতে এসে নিমন্ত্রণ খেয়ে যায়। ভগলু নাকি নিজেও দারুণ পেট। সে একাই 2টো মুরগি খেয়ে নিতে পারে, 2 কিলো পাঁঠার মাংস খায়। গোটা রুই মাছ না হলে তার আবার চলে না। দুপুরবেলা প্রতিদিনই প্রায় একা সেই ছোট্ট ঘরটায় বসে খায়। খাবার খাওয়ার সময় সে আবার কাছে থাকা লোকজন একদম পছন্দ করে না। রাত্রিরেও ও সেই ছোটো ঘরটাতেই থাকে। সকালে নদীতে স্নান সেরে পুজো করে। পুজোর সময় আবার চেঁচিয়ে চেঁচিয়ে মন্ত্রও পড়ে, গানও গায়। তারপর ওই ঘরটাতে তাকে খেতে দিতে হয়। প্রচুর খাওয়ার পর খানিকক্ষণ ঘুমিয়ে তারপর বিকেলে উঠে সে দোকানে বসে। সারাদিন ঘোরাঘুরি করে সব দেখে বুঝে নিলেন কাকাবাবু। ভগলুর ধারে কাছেও গেলেন না। রাত্রিবেলা শুয়ে শুয়ে সন্তুকে বললেন, একটা সমস্যা আছে রে সন্তু। মদনমোহনের মূর্তিটা কোথায় লুকানো আছে, সেটা খুঁজে বার করবো কি করে? ওই নদীর ধারের ছোট ঘরটায় ভগলু ঘুমায় রাত্রিরে। মনে হয় ওখানেই কোথাও আছে। অত দামি জিনিস নিশ্চয়ই সে চোখে চোখে রাখবে। তা অবশ্য ঠিক। ছোট ঘরটা একবার ভিতরে ঢুকে দেখা দরকার, কিন্তু মাটির তলায় রেখেছে না কোথায় রেখেছে তা দেখতে অনেকটা সময় লাগবে। রাত্রিরে নিশ্চয়ই ওখানে কেউ পাহারা দেয়। একটা কাজ করব, সকালবেলা যখন ভগলু নদীতে স্নান করতে যায় তখন এক ফাঁকে আমি ওই ঘরে ঢুকে পড়ব। তারপর দুপুরবেলা ও বেরিয়ে গেলে খুঁজে দেখব ঘরটা। খাটের নিচে কতক্ষণ লুকিয়ে থাকবি? একটু নড়াচড়া করলে কিংবা তোর যদি হাঁচি পেয়ে যায় হঠাৎ, গলা খুসখুস করে যদি, তাহলে তো ধরা পড়ে যাবে। ভগলুর কিরকম গাঁটটা গোটা চেহারা দেখেছিস তো? সন্তু তাচ্ছিল্যের সঙ্গে বলল,
ধরা পড়বো না আমি, ধরা পড়লেও ও আমাকে ধরে রাখতে পারবে না। হুম, তা হয় না, এতে ঝুঁকি খুব বেশি। অন্য কোনো উপায় ভেবে দেখতে হবে। এখন ঘুমো। ভোরবেলা কিসের যেন একটা শব্দে ঘুম ভেঙে গেল কাকাবাবুর। তিনি চোখ মেলে দেখলেন সন্তু জামা প্যান্ট পরে বাইরে বেরোবার জন্য তৈরি হচ্ছে। এ কি সন্তু, কোথায় যাচ্ছিস? তুমি কিছু চিন্তা করো না কাকাবাবু, আমি ভগলুর ওপর নজর রাখতে যাচ্ছি। নদীর ধারে বসে থাকবো। তুই তো শুধু আর বসে থাকার ছেলে না, ভগলুর ঘরে ঢোকার চেষ্টা করবি ঠিক। ভগলু দুপুরের আগে ও ঘর থেকে বেরোয় না, পুজো করে অনেকক্ষণ ধরে খাবার খায়। তুই এত সকাল সকাল গিয়ে কোথায় বসে থাকবি? আমার আর শুয়ে থাকতে একদম ইচ্ছে করছে না। আমি কাল একবার ও ঘরের জানালা দিয়ে উঁকি মেরে দেখছি। পাশে একটা ভাড়ার মতন ছোট্ট ঘর আছে। যদি ভেতরে ঢুকতে পারি তাহলে ওই ঘরটাই থাকবার চেষ্টা করব। ভগলু বেরিয়ে যাবার পর খোঁজাখুঁজি শুরু করব। তখন নিশ্চয়ই বাইরে পাহারা থাকবে। ঠিক আছে, তুই যখন জেদ ধরেছিস, আমার রিভলভারটা নিয়ে যা। কাউকে মারবি না, শুধু আত্মরক্ষা দরকার হলে ভয় দেখাবি। রিভলভারটা পেয়ে সন্তু খুশিতে ছটপট করতে লাগলো। কাকাবাবু সহজেই রিভলভারটা হাত দিতে দেন না সন্তুকে। তাই সে বলল, তুমি চিন্তা করো না, আমি বিকেলের মধ্যেই ফিরে আসছি। তুমি ঠিক খবর পেয়ে যাবে। শোন, তুই মদন মোহনের মূর্তিটার সন্ধান পেয়ে গেলেও নিয়ে আসার চেষ্টা করিস না। চোরের ওপর বাটপাড়ি করা ঠিক নয়। ভগলুকে হাতে হাতে ধরতে হবে। সন্তু প্রায় ছুটে বেরিয়ে চলে গেল। কাকাবাবু বিছানায় শুয়েই রইলেন। খানিক পরে একজন চা নিয়ে এলো। কাকাবাবু চা খেতে খেতে একটা বই পড়তে লাগলেন। বেলা গড়িয়ে গেল। 11টা বেজে যাওয়ার পর আর ঘরের মধ্যে থাকতে ইচ্ছে করলো না কাকাবাবুর। বেরিয়ে এলেন হোটেল থেকে। প্রথমে ভাবলেন তিনি জিপ গাড়িটা নিয়েই বেরোবেন। তারপর ঠিক করলেন, না, হেঁটেই যাওয়া যাক। আজ আকাশটা খুবই মেঘলা, রোদ নেই, গরমও নেই, হাঁটতে ভালোই লাগলো। একটা চিঠি লিখে গাড়ির ড্রাইভারকে পাঠিয়ে দিলেন থানায়। তিনি সেখানে এসছেন তা পুলিশকে জানানো দরকার। কী জন্য এসছেন তা জানাবার দরকার নেই। হাঁটতে হাঁটতে তিনি চলে এলেন নদীর ধারে। এইটুকু নদী, কিন্তু হেঁটে পার হওয়া যায় না। এক জায়গা থেকে খেয়া পারাবার ব্যবস্থা রয়েছে। অবশ্য এখন লোকজন খুব একটা নাই। ভগলুর বাড়ির পেছনে বাগান, তারপর একেবারে শেষের দিকে ওই নদীর গা ঘেঁষে একখানা ঘর রয়েছে। সেটাকে ঠিক ঘর বললে চলে না, কিন্তু একটা ছোট বাড়ির মতো। ঘরের সঙ্গে বাথরুম আর একটা ছোট্ট বারান্দাও রয়েছে। সন্তুকে কোথাও দেখা যাচ্ছে না। সেই ভোর থেকে সে বেরিয়ে এসছে। ভগলুর ঘরের মধ্যে ঢুকে পড়েছে নাকি। যাই হোক, কাছাকাছি গিয়ে শুনলেন একজন লোক চেঁচিয়ে চেঁচিয়ে কি যেন বলছে, একঘেয়ে সুর। এ কি ভগলুর পুজো নাকি? কোন দেবতার পুজো করে ভগলু? এরা এক বিচিত্র লোক। রোজ সকালে ভক্তি ভরে পুজো করে নানান ঠাকুর দেবতার মূর্তির ব্যবসা করে। কিন্তু সন্তু নিশ্চয়ই ধরা পড়েনি, কারণ তাহলে ভগলু এমন নিশ্চিন্তে পুজো করতে পারত না। সন্তুকে ধরে ফেললে ভগলু নিশ্চয়ই খোঁজ খবর করত, কিন্তু সঙ্গে কে আছে সে সন্ধানও পেয়ে যেত। যাই হোক, আর কিছুক্ষণ পর একটা লোক খাবারের পাত্র নিয়ে ঢুকলো ওই ভগলুর ঘরে। কাকাবাবু ভাবলেন, সন্তু সকাল থেকে কিছু খায়নি বলো, বিকেল পর্যন্ত না খেয়ে থাকবে। সেই লোকটি বেরিয়ে এসে ভেতরের বাড়ি থেকে আবার 2-3টে ডেকচি ভর্তি কী সব যেন নিয়ে গেল। এই রকম আরও একবার খাবার আসছে তো আসছেই। কাকাবাবু একটা তেঁতুল গাছের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দেখতে লাগলেন এবং ভাবলেন, এত খাবার ভগলুর একার জন্য? একটা লোক ঠিক কতটা খেতে পারে? হঠাৎ তার মাথার মধ্যে একটা ঝিলিক খেলে গেল। সেই লোকটা যখন আরও একবার খাবারের ডেকচি নিয়ে ফিরে আসছে, কাকাবাবু তখন গাছের আড়াল থেকে বেরিয়ে এলেন। লোকটার পিঠে একটা স্ক্রাচ ঠেকিয়ে গভীর গলায় বললেন, কাকাবাবু, এটা বন্দুকের নল, চেঁচালেই প্রাণটা বেরিয়ে যাবে। যেমন যাচ্ছ তেমনি যাও। লোকটা কাঠের পুতুলের মতো এক পা করে হেঁটে ঘরে ঢুকলো। কাকাবাবু ভেবেছিলেন তিনি ঘরের মধ্যে আরও 2-3 জনকে পাবেন, কিন্তু ঘরে ভগলু ছাড়া আর কেউ নেই। টেবিলের ওপর মস্ত বড় একটা থালা। ভগলুর একা একা বসে খাচ্ছে, ঠিক যেন একটা রাক্ষসের মতো। তার থালার পাশে মাছের কাঁটা, মাংসের পাহাড় জমে আছে রীতিমতো।
সে একটা এত বড় মাছের মুড়ো চিবোচ্ছে, ঝোল গড়াচ্ছে তার মুখের দুপাশ দিয়ে। সে বোধ হয় 2 হাত দিয়ে খায়, 2 হাতে লেগে আছে ঝোল। বুড়ো কুচকে বলল, একে এই মঙ্গলু, এ কাকে নিয়ে এলি? মঙ্গলুর নামে সেই লোকটি বলে উঠল, কে জানে আমার পিঠে বন্দুকের নল ঠেকিয়ে রেখেছে। ভগলু দেখতে পাচ্ছে কাকাবাবুর হাতে বন্দুক টন্দুক কিছুই নেই। সে গর্জন করে বলে উঠল, হাজারাম, পেছনে ফিরে একবার দেখতে পারলি না? ধর লোকটাকে। মঙ্গলু বেশ কাট্টা কোট্টা জোয়ান। সে ডেচকি দুটো টেবিলের ওপর রেখেই ঘুরে দাঁড়ালো। কাকাবাবু স্ক্র্যাচ তুলে বললেন, মারামারি করা দরকার নেই, আগে আমার কথা শোনো। ভগলু, তুমি কুচবিহারের মদনমোহনের মূর্তিটা রেখে দিয়েছো কেন? এই নিয়ে যে কুচবিহারের দাঙ্গা বাঁধার উপক্রম, তুমি নিজে একজন ভক্ত হয়ে ঠাকুর দেবতার মূর্তি ব্যবসা করছো? ছি, ওটা ফেরত দিয়ে দাও। ভগলু বলল, কে বলল ওই মূর্তি আমার কাছে আছে? কাকাবাবু বললেন, আমি ঠিক খবর নিয়েই এসেছি, মূর্তিটা আমায় দিয়ে দাও। ভগলু বলল, এই মঙ্গলু, লোকটাকে ধরতে পারছিস না? সেই মুহূর্তে আর একটা লোক ঢুকলো ঘরের মধ্যে। সঙ্গে সঙ্গে কাকাবাবুকে পেছন থেকে জড়িয়ে ধরলো। মঙ্গলু ঝাঁপিয়ে পড়লো কাকাবাবুর উপর। সেই স্ক্র্যাচ দুটো কেড়ে নিল কাকাবাবুর থেকে। ভঙ্গলু খুশি হয়ে বলল, বাহ 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 বাহ, বেচু, তুই ঠিক সময় এসে পড়েছিস। লোকটাকে বাঁধ, দেখ পকেটে পিস্তল বন্দুক আছে কিনা। বাঁধতে হবে না, আমার কাছে কোনো অস্ত্র নেই। ভগলু, তুমি খাওয়া শেষ করে দাও। এই তোমার শেষ মাছের মুড়ো খাওয়া। এরপর তো তোমায় 10 বছর জেলে থাকতে হবে, তাই না? ভগলু বলল, তুই একটা খোঁড়া, আর তুই আমায় জেলে পাঠাবি? বাহ। কাকাবাবু বললেন, কানাকে কানা বলতে নেই, খোঁড়াকে খোঁড়া বলতে নেই, জানো না? জেলে তোমাকে যেতেই হবে। তুমি কি ভাবছো আমি একা তোমার এই বাঘের গুহায় ঢুকেছি? পুলিশ তোমার বাড়ি ঘিরে ফেলেছি। এখানকার পুলিশ নয়, কলকাতার পুলিশ। 10খানা রাইফেল আছে। তোমার বাড়ি সব খুঁজে তারপর এই ঘরে আসবে। শুধু মদনমোহনের মূর্তিটা পেলেই তোমায় অন্তত 10 বছর জেলে থাকতে হবে। ভগলু উঠে দাঁড়িয়ে দাঁত কিড়মিড় করে বলল, মদন মোহনের মূর্তি আমি নদীর জলে ফেলে দেব, কেউ খুঁজে পাবে না। তারপর কে আমায় ধরে, কোনো প্রমাণ থাকবে না। এদিকে দেওয়ালে একটা বড় কুলঙ্গি, তাতে একজোড়া খুব ছোট্ট রাধাকৃষ্ণের মূর্তি আর প্রচুর ফুল। ভগলু এই মূর্তির পুজো করে মনে হলো। সেই কুলঙ্গির নিচে ধাক্কা দিতেই দেওয়ালের খানিকটা অংশ সরে গেল। ভগলু তার মধ্যে হাত গলিয়ে বের করে আনলো একটা কালো পাথরের মূর্তি। সে সেটা ছুঁড়ে ফেলে দেওয়ার জন্য জানলার দিকে ছুটে গেল। তারপর কাকাবাবু চেঁচিয়ে বললেন, ভগলু, ভগলু, তুমি এঁটো হাতে এই মূর্তি ধরলে? জাগ্রত ঠাকুর, জানো না অপবিত্র হাতে ছুলেই সেই হাতে কুষ্ঠ হয়? তারপর ভগলু বলে উঠল, হ্যাঁ। সঙ্গে সঙ্গে সেই মূর্তিটা তার হাত থেকে পড়ে গেল মাটিতে। আর ঠিক তার সঙ্গে সঙ্গেই একটা গোলের শব্দ। পাশের ঘরের দরজা ঠেলে বেরিয়ে এলো সন্তু আর তার হাতের রিভলভার। সিনেমার নায়কের মতো কায়দায় সেই রিভলভারটার নলের ওপর ফো দিতে দিতে বলে উঠল, প্রথমবার কাউকে মারিনি, শুধু ভয় দেখিয়েছি। এরপর কেউ নড়লে তার মাথার খুলি গুলি করে উড়িয়ে দেব। এরপর কাকাবাবু ওই মূর্তিটা জায়গা থেকে তুললেন। টেবিলের ওপর জলের গেলাস থেকে পুরো টেবিলটা ধুলেন ভালো করে এবং পকেট থেকে রুমাল একটি বের করে ওই জায়গাটা মুছলেন। তারপর বললেন, বাহ, এবারে সব ঠিক আছে। ভগলু, এবার বেরিয়ে পড়। সন্তুকে সাবধান, ও কিন্তু খুব ভালো গুলি চালাতে পারে। রাস্তার লোকেরা অবাক হয়ে দেখল সন্তুর মতো একটা বাচ্চা ছেলের হাতে রিভলভার এবং তার সামনে সামনে মাথার ওপর হাত দিয়ে রয়েছে ভগলু এবং তার 2 চেলা। কি করে সম্ভব? এবং তাদের একটু পেছনেই রয়েছে স্ক্র্যাচের ওপর ভর দেওয়া একজন প্রৌঢ় মানুষ। ওরা হাঁটতে হাঁটতে থানার দিকে পৌঁছে গেল। কাকাবাবু জিপটা চলে এল। খবর পেয়ে খানিক বাদে থানা থেকে বেরিয়ে এসে সেই জিপে চাপলেন কাকাবাবু এবং তারপর কাকাবাবু বলতে লাগলেন, যখন দেখলাম অত খাবার যাচ্ছে ভগলুর ঘরে, তখন মনে হলো নিশ্চয়ই ওখানে আরো 2-3 জন লোক আছে। অত খাবার কি একজন মানুষ খেতে পারে? তাহলে তুই নিশ্চয়ই ধরা পড়ে গেছিস। তোকে আটকে রেখে ভগলু তার সঙ্গীদের নিয়ে কিছু পরামর্শ করছে খেতে খেতে।
সন্তু বলল, আমি ভোর থেকে ওর পাশের ছোট্ট ঘরটায় ঢুকে বসে আছি। ভগলু টেরও পায়নি, কিন্তু মূর্তিটা কোথায় রেখেছে বুঝতে পারিনি। অন্য একটা মূর্তির পুজো করছিল। কাকাবাবু বললেন, পুলিশের কথা বলতেই কাজ হলো, কিন্তু মূর্তিটা জলে ফেলে দিলে মুশকিল হতো। তবে হাতে কুষ্ঠ হবে বলা মাত্রই কিরকম ভয় পেয়ে গেল দেখলি? সন্তু বলল, এরা ঠাকুরের মূর্তি ভয় পায়, আবার বিক্রিও করে। কাকাবাবু হাসতে হাসতে বলে উঠলেন, সেই তো, কি বিচিত্র মানুষ এরা সব। ঠাকুর দেবতায় বিশ্বাস আছে, আবার টাকার লোভে সেই বিশ্বাসও চাপা পড়ে যায়। দুজনেই প্রাণ ভরে হাসতে লাগলো। শেষ হলো কাকাবাবু বনাম মূর্তিচোর। গল্প পাঠে অয়ন, কাকাবাবুর চরিত্রে সূর্য, সন্তুর চরিত্রে আমি কৃষ্ণ, বনমালী ও মঙ্গলুর চরিত্রে সৌম্য, ভগলুর চরিত্রে শঙ্খ, ভবেন্দ্রার চরিত্রে আকাশ, আবহ সঙ্গীতে শঙ্খ, পোস্টার ও গ্রাফিক্স ডিজাইনে অয়ন। পরবর্তী পর্বে আরও একটি গল্প নিয়ে হাজির হবে টিম গল্পের রেডিও। এবার টিম গল্পের রেডিওতে আপনারাও পাঠাতে পারেন আপনাদের নিজেদের গল্প। নাম ঠিকানা সহ গল্প পাঠান আমাদের মেল আইডিতে। মেল আইডি হলো gopperradio202@gmail.com।